বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বাদ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এটা রাজশাহীতে আমার প্রথমবার আসা। আমার আসলে আগে আসার দরকার ছিল। আমার একটা সম্পর্ক আছে রাজশাহীর সাথে, মানে রাজশাহী বিভাগের সাথে। আমার ইনলজ, আমার শ্বশুরবাড়ি নওগাঁ, তো আগে আসা দরকার ছিল। আপনাদের সাথে আসা হলো আর কি, ইনশাল্লাহ। আচ্ছা, অনেক গরম আলোচনা হয়ে গেছে, আমার আলোচনা অনেক ঠান্ডা, ঠিক আছে, একটু বোরিং লাগতে পারে। এই অনুসারে আলোচনার বিষয়বস্তু হলো ইতিহাস, রাইট? তো আমার আলোচনাটা মূলত 71 নিয়ে, 1971 সাল, এটা নিয়ে বাংলাদেশের যে জন্ম, পাকিস্তানের সাথে ভারতের সাথে যে বিষয়টা, এইটা নিয়ে আজকে আমার আলোচনা। এবং এটা আসলে আমাদের ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় না। এখানে একটা সমস্যা আছে, সেটা হলো যে আমাদের দেশে একটা টেন্ডেন্সি আছে যে এটাই ইতিহাসের শুরু আমাদের, এবং এটাই ইতিহাসের শেষ। সব কিছু এখান থেকে 71ই শুরু 71ই শেষ, এরকম একটা টেন্ডেন্সি আছে। বিশেষ করে আওয়ামী লীগের মধ্যে এই টেন্ডেন্সিটা বেশি আছে। তো এটা একটা বড় সমস্যা। এটার ফলে বিভিন্ন ধরনের উগ্রবাদী টেন্ডেন্সি তৈরি হয় আর কি, যেটা আমরা আওয়ামী লীগের সময় দেখছি। এবং ইভেন বাংলাদেশি জাতীয়তাবাদ যেটাকে বলা হয়, সেটাও এই টেন্ডেন্সি থেকে মুক্ত না, কারণ ওটাও স্টার্টিং পয়েন্টটা ধরে 71 সালকে। ঠিক আছে, 71 সালকে ধরেই তো বাংলাদেশি জাতীয়তাবাদ আসবে কোত্থেকে, বাংলাদেশ হওয়ার পরে, তার আগে তো আসতেছে না। তো এই 71 কেন্দ্রিকতা এটা ক্ষতিকর, কিন্তু 71 একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, এবং এটা সলভ করার দরকার আছে, এটা নিয়ে আলোচনা করার দরকার আছে। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স ইন দ্য হিস্ট্রি অফ দিস ল্যান্ড। এই ভূখণ্ডের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর একটা এটা। এবং এটা নিয়ে এই জন্য আমাদের ভালো রকমের পড়াশোনা, বোঝাপড়া, অ্যানালিসিস, অবস্থান থাকা দরকার। এবং এটা একটা বিশেষ দরকার আছে, কারণ এটাকে নিয়ে বা এটাকে ইউজ করে ইসলাম নিয়ে কিন্তু প্রশ্ন তোলা হয়। বিশেষ করে ইসলামের যে রাজনৈতিক প্রকল্পগুলো আছে, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তোলার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। আচ্ছা, সো এই কারণে ডিটেইলে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করার দরকার। কিন্তু সমস্যা হলো যে আমরা ডিটেইল আলোচনা করতে পছন্দ করি না। আমরা চাই এক লাইনের সামারি, যে ও খারাপ ছিল, ও ভালো ছিল, বা এইটা বা ওইটা, এই টাইপের এক লাইনের সামারি আমরা চাই। বাট এখানে আসলে বিভিন্ন ধরনের জটিলতা আছে, একটা জট আছে। তো আমি চেষ্টা করব কিছুটা এখানে আলোকপাত করার, ইনশাআল্লাহ। তো এখানে ইসলাম কোথায় আসবে? ইসলাম যেটা করবে সেটা হলো, ইসলাম আমাদেরকে একটা ফ্রেম দেয়, একটা ফ্রেমওয়ার্ক দেয়, যেটা টাইমলেস, চিরন্তন। যে কোনো সময় আমরা এটা প্রয়োগ করতে পারবো, কাজে লাগাতে পারবো। এখন আমাদের কাজ হলো লোকাল রিয়ালিটি, আমাদের যে এই অঞ্চলের বা এই সময়ের, এই সমাজের যে বাস্তবতা, সেটা অনুযায়ী ইসলামের এই ফ্রেমওয়ার্কটাকে প্রয়োগ করা। এটা হলো আমাদের দায়িত্ব, ঠিক আছে? গ্রাউন্ড রিয়েলিটি বোঝা, সমাজকে বোঝা, সমাজের পালস বোঝা, এবং সেটা অনুযায়ী নিজেদের দাওয়া যেটা, সেটাকে ক্যালিব্রেট করা, সেটা অনুযায়ী নিজের দাওয়াটাকে রেডি করা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং এটা দাওয়ার ক্ষেত্রে, দিনের কাজের ক্ষেত্রে এহসানের অংশ, এক্সেলেন্সের অংশ। আপনি যেন তেনভাবে কাজ করতে পারেন, কিন্তু এটা তো উচিত না। আপনার উচিত এহসানের সাথে কাজটা করা। সো এই জন্য এই রিয়ালিটিটা বোঝা, সমাজ বাস্তবতা, গ্রাউন্ড রিয়ালিটি বোঝা, এবং সেটা অনুযায়ী প্রেজেন্ট করাটা জরুরি। এবং আবারও এখানে 71-এর প্রয়োজনীয়তা চলে আসে। পাশাপাশি এখানে একটা ছোট্ট পয়েন্ট বলি, এটার মানে এটা না যে গ্রাউন্ড রিয়ালিটি বুঝতে হবে, প্রেক্ষাপট বুঝতে হবে, ওভাবে ইসলামকে প্রেজেন্ট করতে হবে, এটা সত্য। তার মানে এটা না যে ইসলামকে চেঞ্জ করতে পারবো আমি। এটা হলো প্যাকেজিং আর প্রেজেন্টেশনের বিষয়। মনে করেন পাঠাও রাইডার, ঠিক আছে, পাঠাও রাইডার, সে একটা পার্সেল নিয়ে যাচ্ছে। পার্সেলটা সে চেঞ্জ করতে পারবে না, পার্সেলটা সে খুলতে পারবে না, এখানে কোনো কিছু সে বদলাতে পারবে না। কিন্তু সে এটা কীভাবে ডেলিভারি করবে, প্রেজেন্টেশনটা, এখানে তার অপশন আছে। সে হইতে পারে যে বেল দিল, দরজা খুললো, এটা উড়ায় মারলো তার মুখের উপরে, এটা একটা অ্যাপ্রোচ হইতে পারে। আরেকটা হইতে পারে যে সে সালাম দিল সুন্দর করে, বুঝে পাইছেন স্যার, সব কিছু ঠিক আছে কিনা, থ্যাংক ইউ, এটসেট্রা। এটা আরেকটা অ্যাপ্রোচ। সো এটা প্রেজেন্টেশনের বিষয়, এটা সাবস্টেন্স চেঞ্জ করার বিষয় না। ইসলামের মতোই থাকবে। আপনার প্রেজেন্টেশনের ক্ষেত্রে আপনি গ্রাউন্ড রিয়ালিটিগুলো মাথায় নেবেন। আচ্ছা, এখন 71-এর পরে একটা কথা আসতে পারে যে 71-এর পর তো আসলে 53 বছর হয়ে গেছে, এখনও এই আলোচনাগুলো জরুরি কেনা? জরুরি, কারণটা হলো এই প্রশ্নগুলো এখনও মীমাংসিত হয় নাই। 71 নিয়ে নানা ধরনের ন্যারেটিভ বা নানা ধরনের বয়ান আছে। সেই বয়ানগুলো একটা আরেকটা আবার সাংঘর্ষিক, একটা একটার সাথে মিলে না, কনফ্লিক্টিং। এবং যেমন ধরেন পাকিস্তানের একটা ন্যারেটিভ আছে, 71-এ আসলে কী হয়েছিল, 71-এ কী হয়েছিল। ভারতীয় একটা ন্যারেটিভ আছে, 71-এ কী হয়েছিল। আওয়ামী বা চেতনাবাদী একটা ন্যারেটিভ আছে, 71-এ কী হয়েছিল সেটার। এবং বাংলাদেশে ইসলামী ঘরানা যেগুলো আছে, তাদেরও
কিছু ন্যারেটিভ আছে, আবার এখানেও ডিফারেন্ট ন্যারেটিভ আছে, এমন না যে সবার একটাই ন্যারেটিভ, এখানেও কিছু পার্থক্য আছে। সো অনেকগুলো স্রোত আছে, অনেকগুলো ধারা আছে, অনেকগুলো জট এখানে আছে। এই কারণে এই ব্যাপারগুলো আবার একটু রিভিজিট করা জরুরি। তা আমি এখানে যেটা করব, আমি কিছু কোটেশন আপনার সামনে দিব, কিছু উদ্ধৃতি দিব, কিছু তথ্য দিব। এগুলো তো বলার সময় সাইট করা যাবে না, রেফারেন্স দেওয়া যাবে না। আমি মূলত দুটা বই থেকে এগুলো আনতেছি। একটা হলো তাজ হাসমি সাহেবের একটা বই আছে 50 ইয়ার্স অফ বাংলাদেশ, আরেকটা হলো মাহমুদুর রহমান সাহেব, আমার দেশের সম্পাদক সাংবাদিক ডক্টর মাহমুদুর রহমান, ওনার একটা বই আছে দ্য পলিটিক্যাল হিস্ট্রি অফ মুসলিম বেঙ্গল। ওইগুলো দুটোই একাডেমিক বই, সেখানে তারা প্রাইমারি সোর্স সাইট করছেন, আমি সেখান থেকে উদ্ধৃতিগুলো নিচ্ছি, আলাদা করে আর সাইটেশন করতেছি না এখন, কারণ বক্তব্যের সময় আসলে এটা করার সুযোগ নাই। এবং এই দুজনই কিন্তু অ্যান্টাই ইন্ডিয়ান, অ্যান্টাই আওয়ামী লীগ এবং ন্যাশনালিস্ট হিস্টোরিয়ান। আপনার বলার সুযোগ নাই যে তারা আওয়ামী হিস্ট্রি বলতেছেন, এটা বলে রাখলাম, কারণ পরে অনেক কথা আপনাদের কাছে কঠিন মনে হবে। আচ্ছা, প্রথমে দেখেন যে 71 নিয়ে ন্যারেটিভগুলো কী কী আছে। একটা হলো পাকিস্তানের একটা ন্যারেটিভ আছে যে 71 হলো শেখ মুজিব হলো একটা গাদ্দার, বিশ্বাসঘাতক, সে ভারতের সহায়তায় পাকিস্তানকে ভাগ করে দিছে। এটা হলো মূলত পাকিস্তানের ন্যারেটিভ। এবং এখানে যুদ্ধ করছে কারা? হিন্দুরা, ভারত যাদেরকে সাপোর্ট করছে সেই কমিউনিস্টরা, এবং আওয়ামী লীগের কিছু অংশ। সাধারণ মুসলিমরা এগুলো বুঝে নাই, তারা ইন্ডিয়ার ট্র্যাপে পা দিছে এবং দেশটা আসলে আলটিমেটলি ভাগ হয়ে গেছে। এবং এগুলো সবগুলোর নেতৃত্ব দিছে শেখ মুজিবুর রহমান। এটা হলো পাকিস্তানের ন্যারেটিভ। আচ্ছা, ভারতের ন্যারেটিভ কি? ভারতের ন্যারেটিভ ইন্ডিয়ান অনেক সিনেমাতে আপনি দেখবেন যে 71 সালে ভারত আর পাকিস্তানের যুদ্ধ হয়েছে, যুদ্ধে ভারত জিতছে, যেটার রেজাল্ট হলো বাংলাদেশ, তারা বাংলাদেশকে আলাদা করে ফেলছে। আওয়ামী লীগের ন্যারেটিভ কি? আওয়ামী লীগের ন্যারেটিভ হলো যে 71-এ মানে শেখ মুজিব, আমাদের ন্যারেটিভ শুরু শেখ মুজিব, শেষ মুজিব, মাঝখানেও শেখ মুজিব, আর কিছু নাই, যে এই পুরো জিনিসটা শেখ মুজিবুর রহমান করছে, বাঙালি জাতিকে উনি মুক্ত করছেন, তার নেতৃত্বে, তার উদ্যোগে বলা যায় যে একক চালিকা শক্তি উনি, তার মাধ্যমে এটা হয়েছে। এবং অনেকে তো এমনও বলছে যে একটা অনিচ্ছুক জাতিকে, এটা মুনতাসির মামুনের কথা, একটা অনিচ্ছুক জাতিকে শেখ মুজিবুর রহমান স্বাধীনতা এনে দিছে, এরকম একটা কথা, এটা আওয়ামী ন্যারেটিভ। আচ্ছা, জামাত ইসলামের এখানে একটা ন্যারেটিভ আছে, তাদের একটা ঐতিহাসিক রোলও আছে এখানে। দল হিসেবে জামাত ইসলামী 71-এর যেই লড়াইটা বা যুদ্ধটা বা সিভিল ওয়ার যেটাই বলেন, এখানে তারা পাকিস্তানের আর্মির বা পাকিস্তানের শাসক গোষ্ঠীর পক্ষে ছিল। এবং তাদের তিনটা রিজন ছিল মূলত, আমি যেটা বুঝি। একটা হলো যে তারা পাকিস্তানের অখণ্ডতা বজায় রাখতে চাচ্ছিল, যে পাকিস্তান ভেঙে যাক, এটা আমরা চাই না, এটা 1 নাম্বার পয়েন্ট। দুটা ছিল, তাদের অ্যাসেসমেন্ট ছিল যে বাংলাদেশ যদি আলাদা হয়ে যায় তাহলে এটা বেসিক্যালি ভারতের একটা ভেসেল স্টেট হয়ে যাবে, করজ রাজ্য হয়ে যাবে, এটা একটা তাদের অ্যাসেসমেন্ট ছিল। তৃতীয় একটা অ্যাসেসমেন্ট ছিল যে আলটিমেটলি যারা এই জাতীয়তাবাদী আন্দোলনটা করতেছে এরা বেশিরভাগই কমিউনিস্ট, এরা বেশিরভাগই উগ্র ন্যাশনালিস্ট বা বাঙালি জাতীয়তাবাদী যারা। সো এরা আলটিমেটলি ভারতের সাথে এদের একটা আতাত আছে, ঠিক আছে? সো এই কারণে তারা এটার পক্ষে ছিল না। সো এটা হলো জামাতে ইসলামের অবস্থান। এবং 71-এ আমরা জানি যে তারা পাক বাহিনীর বা পাকিস্তানি যে ফৌজ, সেটার অনেক ক্ষেত্রে সহযোগী হিসেবেও কাজ করছে। রাজাকার বাহিনী আমরা জানি এটার মধ্যে অনেক ছিল, এখানে খালি মানে ধরেন নিজামে ইসলামের, মুসলিম লীগের বিভিন্ন দলের লোকজন ছিল, সাধারণ লোকজনের ছিল, বাট আল বদর বা আল শামস যেগুলো ছিল এগুলো স্পেসিফিক্যালি জামাত ইসলামের তখনকার যে স্টুডেন্ট উইং ছিল, পাকিস্তানি ছাত্র সংঘ, বর্তমানে যেটা ইসলামী ছাত্র শিবির, পরবর্তীতে যেটা হয়েছে ছাত্র শিবির পরে হয়েছে, ওই সময়ের স্টুডেন্ট উইং, তারা এক্সক্লুসিভলি আল বদর এবং আল শামসে ছিল। সো এটা হলো তাদের অবস্থান। অন্যান্য ইসলামী দল বা ইসলামী ঘরানার অবস্থানগুলো কী ছিল? মোটা দাগে অন্যান্য ইসলামিক পার্টি, পীর মাশায়েখ, ওলামায়ে কেরাম, মোটা দাগে তাদের মধ্যে জমহুর বেশিরভাগের অবস্থান ছিল যে পাকিস্তান অখণ্ড থাক, পাকিস্তানটা ভাগ না হোক, এটা ছিল তাদের আলটিমেটলি অবস্থান। নিজাম ইসলাম বলেন, মুসলিম লীগের বিভিন্ন ফ্যাকশন বলেন, ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, তাদের কথা বলেন, ইন জেনারেল আমি যতদূর বুঝি তাদের অবস্থান ছিল যে পাকিস্তান যদি না ভাঙে এটাই বেটার। এবং এটা হওয়াই আসলে লজিক্যাল। কেন লজিক্যাল? কারণ দেখেন, পাকিস্তান গঠন হয়েছিল অনেক কষ্টের পরে, অনেক কোরবানির পরে, অনেক আত্মত্যাগের পরে। এবং পাকিস্তান গঠন হয়েছিল খুব ভালো একটা উদ্দেশ্য নিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহর নামে পাকিস্তান গঠন হয়েছিল, ঠিক আছে? এটা একদম স্লোগানই ছিল পাকিস্তানের। এবং এটার জন্য অনেক আন্দোলন মুসলিমদের করতে হয়েছিল। তো এত কষ্ট করে যে দেশটা পাওয়া গেছে, মাত্র 24 বছরের মধ্যে সেটা ভেঙে যাচ্ছে এবং আপনি পড়ে যাচ্ছেন ইন্ডিয়ার একদম পেটের ভিতরে, এই জিনিসটা লজিক্যালি অনেকের কাছে মনে হইতেই পারে যে এটা তো আসলে আমরা চাই না, এবং ইন্ডিয়ার আগ্রাসনের সামনে তো আমরা একদম এক্সপোজ হয়ে যাচ্ছি তখন। এই অবস্থানটা থাকে যে ইন্ডিয়ার করজরাজ্য আপনি হয়ে যাব। সো এই অবস্থানটাও ছিল, এবং এই কারণে ওলামায়ে কেরাম বা ইসলামী ঘরানার ইন জেনারেল আমি যদি বলি, অবস্থানটা ছিল যে তারা আমভাবে পাকিস্তান টিকে থাকুক, এই অবস্থানটার পক্ষেই ছিলেন। আচ্ছা, এখানে দুটা ইন্টারেস্টিং পয়েন্টও আছে। সেটা হলো যে এখন বা আগেও আমরা হয়তো বা দেখছি যে অনেকেই যেটা করেন যে সেকুলার শাসক যারা আছেন, সেকুলার সিস্টেমে যারা শাসন করেন, তাদের উপর শরী শাসকের হুকুম দেন, উলুল আমর বলেন। সেকুলার শাসক কিন্তু উলুল আমর, এরকম কথা বলা হয়।
এবং আপনি যদি এটা হিসাব করেন, এই ধরনের চিন্তাভাবনা যারা করেন তাদের এক ধারার কথা অনুযায়ী মুক্তিবাহিনী খারেজি হওয়ার কথা, কারণ তারা উলুল আমরের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। এবং আরেক ঘটনার অবস্থান অনুযায়ী মুক্তিবাহিনী বাগি হওয়ার কথা, বাগাওয়াত করছে, বিদ্রোহী করছে। সো এটাও হওয়ার কথা। এবং এটা কিন্তু জাস্ট আমি কথার কথা বলতেছি না, পাকিস্তান আর্মি কিন্তু বা পাকিস্তান গভর্নমেন্ট কিন্তু তখন পাকিস্তানে হ্যাঁ ওইদিকে আর কি, ওই সাইডে পশ্চিম পাকিস্তানে তখন তারা কিন্তু বলছিল এটা জিহাদ, তারা বলছিল এটা জিহাদ ফি সাবিলিল্লাহ। এবং অনেক ওলামায়ে কেরাম, বিখ্যাত ওলামায়ে কেরাম, নাম বললে আপনি অনেকে চিনবেন, এরকম ছিলেন যে তাদের একটা তামান্না ছিল যে আমি ওখানে গিয়ে জিহাদ করব। কোথায়? বাংলাদেশে এসে জিহাদ করবে তারা 71 সালে। কেন? কারণ হলো যে ভারতের এজেন্ট আছে, ভারত সমর্থিত লোকজন আছে, এদের বিরুদ্ধে জিহাদ করতে হবে, বাগীদের বিরুদ্ধে জিহাদ করতে হবে, যারা বিদ্রোহ করছে এর বিরুদ্ধে জিহাদ করতে হবে, এরকম চিন্তাও অনেকের মধ্যে ছিল ওই সময়। তো এই চিন্তাধারা অনুযায়ী মুক্তিযোদ্ধারা ইদার খারেজি অথবা তারা বাগী, এবং এদের নেতা হলো শেখ মুজিবুর রহমান, খারেজিদের নেতা অথবা বাগীদের নেতা। তো সমস্যা হয়েছে যে যুদ্ধ শেষ হওয়ার পর খারিজিদের নেতা বা বাগীদের নেতা শাসক হয়ে গেছে। তো শেখ মুজিবুর রহমান এখন হয়ে গেছে বঙ্গবন্ধু রহমতুল্লাহ আলাইহি। তো এটা থেকেও কিছু ইন্টারেস্টিং প্রশ্ন তোলা যায়, সেটা হলো যে মুক্তিযোদ্ধারা কি আসলে খারেজি নাকি বাগী? মানে ব্যাপারটা কি এরকম যে মরলে খারেজি বাঁচলে আমির, ঠিক আছে, মানে মরলে বাগী বাঁচলে গাজী, এরকম নাকি ব্যাপারটা? তো যাই হোক, এরকম অনেকগুলা দিক আসলে আছে। সো আমরা একটা সিম্পল জায়গা থেকে শুরু করি, সেটা হলো যে অ্যাজ এ জেনারেল রুল, একটা মূলনীতি হিসেবে আমরা বলতে পারি, ইন জেনারেল আমরা এটাই প্রেফার করব যে মুসলিমরা একসাথে থাকবে, বিভক্ত হবে না, এটাই প্রেফারেবল। বিশেষ করে পাকিস্তান রাষ্ট্র যখন এতটা ত্যাগ তিতিক্ষার ফসল ছিল। তো এটাই যদি অবস্থান হয়, তাহলে পাকিস্তানটা আলটিমেটলি আলাদা যে হইল, দুটা যে ভাগ হইলো, এটা কি আসলে ভালো একটা কাজ হয়েছে কিনা, এরকম একটা কোয়েশ্চেন থাকতে পারে। এবং এটা আসলে ভালো যদি হয়, এটা কার উদ্যোগে আসলে হয়েছে? দেখেন, পাকিস্তান যখন তৈরি হয়েছে তখন এই অঞ্চলের মুসলিমরা খুব এনথুজিয়াস্টিকলি, খুব উৎসাহ ভরে, খুব আগ্রহ ভরে কিন্তু পাকিস্তানের অংশ হয়েছে সবার আগে। ইনফ্যাক্ট তারা বলছে যে হ্যাঁ আমরা পাকিস্তানের অংশ হইতে চাই, এটা তারা বলছে। 1965 সালে যখন ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে, এই অঞ্চলের মানুষ ব্যাপকভাবে এটা সমর্থন করছে, ব্যাপক দেশপ্রেম তাদের মধ্যে ছিল। পাকিস্তান আর্মির অংশ হিসেবে এখানকার মানুষ সেনাবাহিনীতে যুদ্ধ করছে, মারা গেছেন তারা। তাহলে যেটার জন্য তারা এত কিছু করলো, এত আগ্রহ ভরে যে দেশটা হইলো, 65 সালের কথা, এটা 6 বছরের মধ্যে কেমনি এটা আলাদা হয়ে গেল? এবং এটা কি কোনো আদর্শিক লড়াই তাহলে ছিল কিনা? এটা কি বাঙালি জাতীয়তাবাদের জন্য অথবা মুজিববাদের জন্য বা এরকম কোনো কারণে কি আসলে এটা আলাদা হয়ে গেল কিনা, নাকি পুরো জিনিসটা আসলে একটা ভারতের চক্রান্ত ছিল? তো শেখ মুজিবুর রহমান একটা এজেন্ট ছিল, সে মন্ত্রতন্ত্র করে সবাইকে এই করে করছে, ব্যাপারটা কি আসলে এরকম কিনা? তো এই ব্যাপারগুলা আমরা খুব সিম্পলভাবে চিন্তা করার চেষ্টা করি, বাট আমি মনে করি আসলে এত সিম্পলভাবে ব্যাপারগুলো আসলে ব্যাখ্যা করা যায় না। প্রথমত দেখেন যে আপনারা সবাই বই পড়ছেন, হিস্ট্রি পড়ছি, আমরা বইয়ের হিস্ট্রিটা পড়ছি, যেটা অবভিয়াসলি বায়াস একটা হিস্ট্রি, বাট এটা আমরা মোটামুটি সবাই জানি। সেটা হলো যে এখানকার মানুষের মধ্যে কিছু গ্রিভেন্সেস ছিল, মানে তাদের মধ্যে বঞ্চিত হওয়ার একটা অনুভূতি ছিল পূর্ব পাকিস্তানে। এখন এই অনুভূতিটা কি আসলে জাস্টিফাইড ছিল কিনা? এটা জাস্টিফাইড ছিল, বাস্তবতা ছিল যে এখানে কিছু বৈষম্য ছিল, অর্থনৈতিক, অবকাঠামোগত, সাংস্কৃতিক, রাজনৈতিক, নানা ধরনের বৈষম্য এখানে ছিল। যেহেতু আপনারা সবাই এগুলো পড়ে আসছেন, সেজন্য আমি এগুলো ডিটেল আলোচনায় যাব না, আমি সিম্পলি দুই একটা বলে যাই। ফর এক্সাম্পল, পাকিস্তান যখন গঠন হলো, এরপরেই কিন্তু 1949 সালে একটা দুর্ভিক্ষ হয় এইখানে, এবং দুর্ভিক্ষের সময় যেটা হয়, চালের দাম প্রায় 5 গুণ বেড়ে যায়, এবং গভর্নমেন্ট এখানে খুব একটা গুরুত্ব তখন দেয় নাই এই বিষয়টা সলভ করার দিকে। এটা কিন্তু তখনই মানুষের মধ্যে একটা বঞ্চনার অনুভূতি তৈরি করে। পাশাপাশি আপনারা জানেন যে সেলস ট্যাক্স সংক্রান্ত একটা ব্যাপার ছিল, যে এখানকার যে রাজস্ব হইতো ওটা তারা ওদের নিয়ন্ত্রণে নিয়ে নিছে, প্রদেশের নিয়ন্ত্রণে না রেখে কেন্দ্রের নিয়ন্ত্রণে নিয়ে নিছে, এরকম ব্যাপার ছিল। জিডিপির ক্ষেত্রে যে আইয়ুব খানের অধীনে 60 থেকে 70-এর মধ্যে 10 বছরে জিডিপি বাড়ছে 6.7%, পুরো পাকিস্তানের, কিন্তু এখানের বাড়ছে 3.6%। সো এই ধরনের অনেক ডেটা আসলে আছে যে আসলে এখানে একটা বৈষম্য ছিল। এখন অন্য একটা ব্যাপারও ছিল যে যখন ব্রিটিশরা চলে গেছে, চলে যাওয়ার আগেই কিন্তু ওই অংশটা রিলেটিভলি বেশি উন্নত ছিল। ওই জায়গাটাতে শিক্ষিত মুসলিম যারা, একটু সম্ভ্রান্ত মুসলিম যারা, তারা ওইদিকে থাকতো। আবার এইদিকে যারা হিন্দুরা ছিল, এরা সবাই কিন্তু ভারতে চলে গেছে। তাদের যে ক্যাপিটাল ছিল, পুঁজি ছিল, ব্যবসা বাণিজ্য ছিল, সম্পদ ছিল, ওগুলো কিন্তু এখান থেকে বের হয়ে গেছে। সো অবকাঠামোগত কিছু ইস্যু আসলে ছিল, ব্যাপারটা এমন না যে পুরো জিনিসটাই একদম বৈষম্য সবই কিছু, এরকম না, এখানে কিছু হিস্টোরিক রিজনও আসলে ছিল। এরপর রাজনৈতিক বৈষম্যের ব্যাপার আছে, যেমন 65-এর ওয়ারের সময়, যুদ্ধের সময়, একটু আগেই বললাম, এই অংশটা পুরোপুরি ওপেন ছিল, খালি ছিল, ইন্ডিয়া চাইলেই দখল করে নিতে পারতো, ইন্ডিয়া করে নাই। কিন্তু এখানে যারা রাজনীতি সচেতন মানুষ, তাদের মধ্যে একটা অনুভূতি হয়েছে যে আমাদের ব্যাপারে তো আসলে কেয়ার করতেছে না, আমাদেরকে একদম অরক্ষিত রেখে দেওয়া হলো,
এরকম একটা অনুভূতি তাদের মধ্যে কাজ করছে। ভোলা সাইক্লোন 1970 সালের প্রায় 3 থেকে 5 লাখ মানুষ মারা গেছে, এবং পাকিস্তান গভর্নমেন্ট এটাকে খুবই উদাসীনতার সাথে ডিল করছিল। এটা পরবর্তীতে আইয়ুব খান পরবর্তী যে ইয়াহিয়া খান সম্মত, সে পরবর্তীতে স্বীকারও করছিল। এবং মাওলানা ভাসানী তখন একটা বলছিল যে এখানে ব্যাপক অদক্ষতা হয়েছে, এবং সে বলছিল যে পদত্যাগ করতে হবে, এরকম দাবিও তখন তোলা হয়েছিল। এবং পরবর্তী নির্বাচনের যে রেজাল্টটা হয়েছিল ওটার পেছনে একটা বড় ভূমিকা ছিল। ভোলা সাইক্লোনের যে ইফেক্টটা ছিল, এটা 70-এর নির্বাচনে আওয়ামী লীগের যে ল্যান্ডস্লাইড বিজয়, ভূমিধস বিজয়, এটার পেছনে একটা বড় ভূমিকা রাখছিল। আরেকটা বড় ইস্যু হলো ভাষা আন্দোলন। এটা অনেক বড় একটা ইম্পর্ট্যান্ট ইস্যু, যে আমরা জানি যে 48 সালে যখন পাকিস্তান গঠিত হইল, তারপর জিন্নাহ সাহেব এসে বলল যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু, এবং শুধুমাত্র উর্দু হবে। এবং এই জিনিসটা বাঙালি যারা ইন্টেলিজেন্সিয়া ছিল, ইন্টেলেকচুয়ালস ছিল, ছাত্ররা ছিল, বুদ্ধিজীবীরা ছিল, পলিটিশিয়ানরা ছিল, তারা ইতিবাচকভাবে নেয় নাই। এখন এখানে একটা বিষয় ক্লিয়ার করার দরকার আছে, সেটা হলো যে আওয়ামী প্রোপাগান্ডার কারণে আমাদের মধ্যে একটা ধারণা আছে যে আমরা বলি যে ওরা আমার মুখের ভাষা কায়দা নিতে চায়, যে মানে আপনাকে মানে বাংলায় কথা বলতে দিবেই না। ব্যাপারটা এরকম ছিল না। ব্যাপারটা ছিল যে পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা, রাষ্ট্রভাষা, লিঙ্গুয়া ফ্রাঙ্কা, এটা হবে উর্দু। প্রদেশগুলো নিজেদের মতো যে কোনো ভাষা ইউজ করতে পারবে। সো ব্যাপারটা এমন না যে মুখের ভাষা কেড়ে নিতে চায় বা এরকম কিছু না, কিন্তু এখানে আত্মসম্মান, আত্মমর্যাদা বা নিজের স্টেক, আমার একটা দাবি আছে, এটা মানা হচ্ছে না, এরকম কিছু ব্যাপার ছিল। যেমন ধরেন এই যে তর্কটা, উর্দু নিয়ে তর্কটা, এটা কিন্তু পাকিস্তান হওয়ার আগে থেকে শুরু হয়েছে। পাকিস্তান তৈরি হওয়ার আগে উত্তরপ্রদেশের একজন রাজনীতিবিদ ছিলেন চৌধুরী খালিকুজ্জামান। উনি বলছিলেন পাকিস্তান গঠন হওয়ার আগেই যে এই দেশটার ভাষা হওয়া উচিত উর্দু। এটা উনি কেন বললেন? কারণ তার কিছুদিন আগে ভারতের ক্ষেত্রে বলা হচ্ছিল যে ভারতের ভাষা হবে হিন্দি, তো তখন উনি বললেন যে এটার ভাষা হতে হবে উর্দু। এর মাস দুয়েক পরে আলিগড় ইউনিভার্সিটি যিনি ভাইস প্রিন্সিপাল ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, উনিও বললেন যে হ্যাঁ, এটা উর্দু হইতে হবে। তো তখনই কিন্তু পূর্ব পাকিস্তানের প্রতিবাদ হয়েছিল যে না, আমরা উর্দু এটা মানি না, আমরা চাই বাংলা হোক। তাদের যুক্তিটা কি? তাদের যুক্তিটা হলো যে পূর্ব পাকিস্তানের জনসংখ্যার মধ্যে, পুরা পাকিস্তানের জনসংখ্যার মধ্যে বাঙালিরা মেজরিটি, ঠিক আছে? যত জনসংখ্যার মধ্যে বাংলাদেশের মেজরিটি, এবং পাকিস্তান 5টা প্রদেশ আছে, মানে 5টা প্রদেশের 5টা ভাষা আছে, বাংলা, পাঞ্জাবি, সিন্ধি, বালুচ, পশতু। তো এটার মধ্যে মেজরিটি বাঙালি। উর্দু এদের কারোরই ভাষা না। উর্দু হলো মূলত উত্তরপ্রদেশ, লখনৌ, এই জায়গার একটা ভাষা, এবং দিল্লি সালতানাত এবং মুঘল আমলের সময় এটা প্রশাসনিক ভাষা হিসেবে ইউজ হতো, এবং এই বেল্টের লোকজন খুব পোয়েটিক, সুন্দর উর্দু বলে। তো এইটাকে আপনি সে কেন বসাবেন? এটা ছিল তাদের যুক্তি। আপনি আমার একটা নেন, এবং জিন্নাহ সাহেব উনি নিজে কিন্তু উর্দু বলতে পারতেন না তেমন একটা। ওনার ভাষা, উনি ইংরেজি ভালো বলতেন, অনেক ইংরেজি মানে মূলত বলতেন, আর গুজরাটি উনি বলতেন, ওনার ভাষা গুজরাটি ছিল। উর্দু উনি খুব যে বলতে পারতেন ব্যাপারটা এমন না। তো এইখানে তাদের একটা আপত্তি ছিল যে কেন আপনারা এটা করবেন, আমাদেরটা কেন করবেন না, যেখানে আমরা মেজরিটি। এবং ভাষা নিয়ে এই তর্কটা, এটা কিন্তু শুধুমাত্র কমিউনিস্টদের বা বাঙালি জাতীয়তাবাদীদের ইস্যু, ব্যাপারটা এমন না। আপনি দেখবেন যে অনেক ওয়েল মিনিং মানুষ, তাদের মধ্যেও এটা নিয়ে একটা আপত্তি ছিল। যেমন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তৎকালীন দৈনিক আজাদিতে একটা আর্টিকেল লিখছেন। ওখানে উনি বলছেন যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হচ্ছে ইংরেজি, কারণ অলরেডি আমরা ইংরেজি ব্যবহার করতেছি, অলরেডি প্রশাসনিক কাজে ইংরেজি ব্যবহার হয় ব্রিটিশ রাজের সময় থেকে, আপনারা এটাকে রেখে দেন। যদি আপনি বলেন যে ইংরেজি বিদেশি ভাষা, এটা রাখবো না, তাহলে বাংলাকে করেন, কারণ বাংলা মেজরিটির ভাষা। যদি আপনি বলেন শুধু বাংলা রাখবো না, ঠিক আছে, তাহলে তার সাথে উর্দুকে রাখেন। এটা হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর অবস্থান। উনি কিন্তু কমিউনিস্ট বা এরকম কোনো কিছু না, ইন্ডিয়ার এজেন্ট বা এই টাইপের কিছু না। এরপরে উনি আরেকটা আর্টিকেল লিখছিলেন, সেখানে বললেন যে আলটিমেটলি পাকিস্তানের রাষ্ট্রভাষা হওয়া উচিত আরবি। যদি পাকিস্তান যে স্বপ্ন নিয়ে, যে প্রতিশ্রুতি নিয়ে তৈরি হয়েছে ইসলামের নামে, এটা যদি বাস্তবায়ন করতে হয়, রাষ্ট্রভাষা হতে হবে আরবি। এটা ছিল ওনার অবস্থান। একই ধরনের বক্তব্য আছে আবুল মনসুর আহমেদের, মাহফুজ আনাম সাহেবের বাবা। উনি একসময় কংগ্রেস করছেন, তারপর কৃষক প্রজা পার্টি করছেন, তারপর মুসলিম লীগ করছেন, ঠিক আছে, দীর্ঘ সময় উনি মুসলিম লীগের রাজনীতি করছেন। তো উনি বলছেন যে জিন্নাহ সাহেবকে আমি 25 বছর ধরে চিনি, এর মধ্যে 5 বছর তার বিরুদ্ধে রাজনীতি করছি কৃষক প্রজা পার্টিতে, পরের 20 বছর ওনার সাথে রাজনীতি করছি, কিন্তু ভাষার ব্যাপারে উনি যে অবস্থানটা নিছেন, এটা আমার কাছে দায়িত্বজ্ঞানহীন অবস্থান মনে হয়েছে। যে এত স্পর্শকাতর ইস্যুতে তার বক্তব্য দায়িত্বজ্ঞানহীন, এবং উনি নিজে উর্দু পারেন না, নিজে বাংলাও পারেন না, উনি কেন এত শক্তভাবে এটা করতেছেন? পাকিস্তানের জনসংখ্যার মেজরিটি তো বাংলাভাষী, এবং গণতন্ত্রের মাতৃভাষার গুরুত্ব কতটুকু এটা তো উনি বুঝেন। তাহলে কেন তিনি গণতান্ত্রিক মূল্যবোধ বিরোধী এরকম একটা বক্তব্য দিলেন? এটা আবুল মনসুর আহমেদ সাহেবের বক্তব্য। এখন দেখেন, এই জায়গাটাতে দুই দিক থেকে আপনি যুক্তি দিতে পারবেন। আমার কাছে পার্সোনালি যেটা মনে হয়, যে আপনি বলতে পারবেন যে হ্যাঁ, একটা সিম্পল যুক্তি দেওয়া যায় যে মেজরিটি যেহেতু বাঙালি, তো বাংলা ভাষা থাকুক। আবার একটা কাউন্টার দেওয়া যায় যে তুমি বাংলা দিবা, তাহলে অন্য প্রদেশে যারা আছে তারা তো বলবে যে পাঞ্জাবি দাও, সিন্ধি দাও, সবাই তাদেরটা বলা শুরু করবে, খালি ওদেরটা কেন হবে?
সো আমি এগুলো দিব না, আমি অন্য একটা ভাষা দিব, এবং সেটা হতে পারে যেটা মুঘলদের সময়ে প্রশাসনিক ভাষা ছিল, উইচ ইজ উর্দু। এই কারণে আমি উর্দু দিলাম, এই যুক্তি দেওয়া যেতে পারে। আবার তখন এই দিকটা থেকে কাউন্টার দেওয়া যেতে পারে যে তুমি যদি আরেকটা ভাষায় দাও তাহলে ইংলিশ দাও, কেন উর্দু দিবা? উর্দু তো আমার নতুন করে শিখতে হবে, লিখতে হবে, এই সেই নানা জিনিসপত্র আছে, তুমি ইংলিশ দাও, ইংলিশ তো অলরেডি প্রচলিত হয়ে আছে। এরকম নানা ধরনের যুক্তি আসলে দেওয়া যায়। আমার কাছে এটা জমি জমা তর্কের মতো মনে হয়। মানে এটা আপনি কন্টিনিউয়াস যুক্তি দিতে পারবেন, আমার লাগবে আমার লাগবে, এটা কেউ ছাড়ার কিছু নেই, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। কিন্তু মূল পয়েন্টটা যেটা আমার কাছে এটা মনে হয় সেটা হলো পাকিস্তানের তৎকালীন সরকার এই ইস্যুটা হ্যান্ডেল করছিল কীভাবে। তর্কটা ঠিক আছে, তর্কের জায়গায় আছে, সবার লজিক আছে, ওকে ফাইন, তারা তর্ক করে যাচ্ছে, বাট আপনি এটা হ্যান্ডেল করলেন কেমনে? পাকিস্তান হ্যান্ডেল কেমনে করছে এটা আমরা জানি। সেটা হলো 21 ফেব্রুয়ারিতে মিছিল হয়েছে, বিক্ষোভ মিছিল হয়েছে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে, তারা সেখানে ফায়ার করছে এবং মানুষ মারা গেছে। তখন এটা বাস্তব, তো এটা আমরা জানি, মানুষ মারা গেছে। এবং এই ঘটনার পর কি হয়েছে, এই ঘটনার কারণে যেটা ছিল ছোট একটা ইস্যু, যেটা হয়তো বা পলিটিক্যালি কনসিয়াস কিছু মানুষ এটা নিয়ে কথাবার্তা বলতেছিল, স্টুডেন্টরা, বুদ্ধিজীবীরা, এই টাইপের লোকজনরা, সেটা হয়ে গেল একটা জাতীয় ইস্যু। বদরুদ্দীন ওমর সাহেব তার বইতে বলতেছেন যে 21 ফেব্রুয়ারির পর এটা একটা গণ আন্দোলনে পরিণত হয়ে গেল রাতারাতি। যে জিনিসটা ছোট ছিল, পাকিস্তান গভর্নমেন্টের ওভার রিয়াকশন, এটাকে একটা গণ আন্দোলনে পরিবর্তন করব, এবং এইটাকে পুঁজি করে বাঙালি জাতীয়তাবাদ কিন্তু অনেক পাওয়ারফুল হয়ে গেল তখন। মানে এটা ছিল লঞ্চিং প্যাড বাঙালি জাতীয়তাবাদের, এবং এটা একটা বড় এই হয়ে গেল। এবং সাধারণ মানুষের মধ্যে একটা অনুভূতি আসলো যে আমরা তো ভাষার কথা বলছিলাম, আমার উপর গুলি কেন চালাইলো এটার জন্য, রাইট? যে তাহলে মনে হয় আমার কথার কোনো দাম নাই এখানে, বা আমাদের কোনো মূল্য মনে হয় এখানে নাই। সো এই টাইপের জিনিস ছিল। এবং মাহমুদুর রহমান সাহেব ওনার বইয়ে বলতেছেন যে আইয়ুব এর পরবর্তীতে, এটা তো মুসলিম লীগ গভর্নমেন্টের সময়, এর পরবর্তীতে আইয়ুব গভর্নমেন্টের সময়ও পাকিস্তানের সরকার যে ধরনের মানে পলিসিগুলো নিছিল, মাহমুদুর রহমান বলছেন এগুলো হলো কনফিউজিং, কাউন্টার প্রোডাক্টিভ অ্যান্ড আউটরাইট স্টুপিড। মানে গাধামিপূর্ণ পলিসি ছিল। যেমন মোনেম খানের সময় কি হইলো, যে রবীন্দ্রনাথ ঠাকুরের গান ব্যান করার চেষ্টা করা হলো। এইটার ফলে যেটা হলো উল্টা রিয়াকশন হলো। আবার জুলাইয়ের সময় যেটা হলো যে রাজাকারের নাতি বললো না, তখন সবাই বললো আমি রাজাকার, আমি রাজাকার, রাইট? ওই রকম একটা ব্যাপার ঘটলো যে যে আগে রবীন্দ্রনাথকে নিয়ে খুব একটা মাথা ঘামাইতো না, সেও মনে করলো যে রবীন্দ্রনাথকে এখন আমার আঁকড়ায় ধরতে হবে। একটা উল্টা রিয়াকশন হইলো। আচ্ছা, এরপর আসেন আরেকটা গ্রিভেন্স ছিল, যেটা সেটা হলো অপমান, তাচ্ছিল্য এবং অবজ্ঞার একটা ব্যাপার। যে ওই সাইডের এলিটরা, বিশেষ করে পশ্চিম পাকিস্তানের যারা এলিট আছে, সাধারণ মানুষের কথা বলতেছি না, এলিটদের মধ্যে বাঙালিদের কালচার, বাঙালিদের পোশাক, বাংলাদেশের খাবার এবং বাংলাদেশের ইমান নিয়ে তুচ্ছ তাচ্ছিল্যের একটা ব্যাপার ছিল, এবং অনেক খারাপ ধারণা ছিল, এবং বাঙালিত্বের আভাস পাওয়া যায় এরকম সব কিছুকে হিন্দুয়ানি বলার একটা টেন্ডেন্সি তাদের মধ্যে ছিল। আমি কিছু উদাহরণ আপনাদেরকে দেই। কুদরতুল্লাহ সাহাব নামে একজন সিনিয়র আমলা ছিল এবং কূটনীতিবিদ ছিল, উনি পাকিস্তানি, মানে অবাঙ্গালি, ঠিক আছে? উনি একটা ঘটনা বলতেছেন ওনার আত্মজীবনীতে, যে একবার করাচিতে একটা মিটিং হচ্ছে, তখন তৎকালীন পাকিস্তানের যে অর্থমন্ত্রী তার অফিসে, গোলাম মোহাম্মদ সাহেবের অফিসে বৈঠক কেন হচ্ছে, যে করাচির সরকারি যে অফিসগুলো আছে এবং আবাসিক যে অ্যাপার্টমেন্টগুলো আছে, সরকারি অফিস, আবাসিক অ্যাপার্টমেন্ট, এগুলোর জন্য স্যানিটারি সাপ্লাই কেনা হবে। স্যানিটারি সাপ্লাই, বাথরুমের ওয়াশ বেসিন, কমর টমর, এই হিসেবে জিনিসপত্রগুলো। তো এই সময় শিক্ষামন্ত্রী ছিলেন ফজলুর রহমান সাহেব, বাঙালি। তো উনি বললেন যে ঢাকার জন্য তো এগুলো কিছু কেনা দরকার। তখন সবাই হাসা শুরু করছে, হেসে বলছে তোমরা বাঙালিরা তো কলা গাছের পেছনে গিয়ে প্রয়োজন ছাড়ো, তোমার জন্য কমর কেন লাগবে, ওয়াশ বেসিন দিয়ে তোমরা কি করবা? এই টাইপের একটা কথা বললো। এটা কুদরতুল্লাহ সাহেব বলছেন তার আত্মজীবনী সাহাবনামাতে। তো উনি বলতেছেন এই ঘটনা বর্ণনা করে যে এই জিনিসটার পরেই, মানে অলরেডি তারা তাদের চিন্তার মধ্যে এটা ভাগ হওয়ার ব্যাপারটা করে ফেলতেছে। বাংলাদেশটা যে, মানে এই দেশটা যে টিকবে না, এই ব্যাপারটা অলরেডি তাদের চিন্তা থেকেই জিনিসটা চলে আসতেছে। আপনি এভাবে তাচ্ছিল্য করলে তো হবে না। আতাউর রহমান খান সাহেব, বাঙালি, 1956 থেকে 58 পর্যন্ত এখানের মুখ্যমন্ত্রী ছিলেন পূর্ব পাকিস্তানের। তার লেখায় উনি এরকম তার ব্যক্তিগত পথোপথনের অনেক এক্সাম্পল নিয়ে আসছেন, যে এইখানের ব্যাপারে ওইখানকার এলিটদের, আবার আমি সাধারণ মানুষের কথা বলতেছি না, পলিটিক্যাল এলিটদের, মিলিটারি এলিটদের দৃষ্টিভঙ্গিটা কীরকম ছিল। তারা মানে যেমন কেউ কেউ বলতেছিল যে তোমাদের সবসময় পূর্ব পাকিস্তানি যারা, তোমার বাঙালি যারা, তোমাদের উচিত সারা জীবন আমাদের প্রতি কৃতজ্ঞ থাকা, এরকম একটা কথা। আবার বলতেছে যে তোমরা কখনোই আসলে পাকিস্তানের অংশ ছিল না, পাকিস্তানের যে কনসেপ্ট তোমরা এটার অংশ ছিল না। এটা এক অর্থে সত্য কথাটা। আসলে পাকিস্তানের ইনিশিয়াল যখন কনসেপ্টটা করা হয়েছিল, সেখানে ছিল পাঞ্জাব, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, যেটা পশতুন অঞ্চলগুলা, কাশ্মীর, বালুচিস্তান, এবং এগুলোর নামের অংশ নিয়ে নিয়ে পাকিস্তান নামটা করা হয়েছিল। তো এখানে বাংলা আলটিমেটলি ইনিশিয়ালি ছিল না, বাংলা থাকার কথা ছিল না। সো এইটা বলছিল। এবং অ্যান্থনি ম্যাসকারেনহাসের কথা আপনারা জানেন, লেগেসি অফ ব্লাডের যে রাইটার, তার একটা বইয়ে, এই বইতে না অন্য একটা বইয়ে একটা ঘটনা আছে, যে বাঙালি মুসলিমদের ইমান নিয়ে এবং মানে তাদের ইমানি অবস্থা, তারা যে তাদের যে মুসলমানিত্ব,
এটা নিয়ে প্রশ্ন তোলার একটা ব্যাপার সেখানে ছিল এবং কন্টিনিউয়াসলি এটা হইতো। এবং এইখানকার একজন পূর্ব পাকিস্তানের গভর্নর ছিল পাঞ্জাবি, ফিরোজ খান নুন। সে বলতেছে যে বাঙালিরা তো অর্ধেক মুসলমান, বাঙালিরা তো অর্ধেক মুসলমান, এবং বলছে যে এরা তো আসলে ঠিক মতো করে নাই, সুন্নতে খতনা যেটা ঠিক মতো এটা করে নাই এরা, এবং এরা তো এই যে মুরগি যে হালাল করতে হয় জবাই করে, এটাও তো এরা পারে না ঠিক মতো। এবং এইটার পরে মাওলানা ভাসানী তার এক এইতে বলতেছেন, বক্তব্যে বলতেছেন, ভাষণে, যে আমাদের মুসলমানিত্ব আমরা কি এখন লুঙ্গি তুলে তোমাদের প্রমাণ করে দেখাবো, রেগে বলতেছে আর কি। তো একবার আপনি তাকে বলতেছেন খতনা ছাড়া মুসলিম, একবার বলতেছেন অর্ধেক হিন্দু। এই ব্যাপারটা আসলে মানে এটা হয় না আসলে। আপনি যদি একসাথে থাকতে চান, এভাবে তুচ্ছ তাচ্ছিল্য অবজ্ঞা করলে এটা আসলে হয় না। আমি যদি আপনার সাথে থাকবো, আমি আপনার সাথে কন্টেস্টে এরকম বললে আপনি আমার সাথে থাকবেন কিনা, আসলে জাস্ট হয় না। পাশাপাশি দেখেন 71-এর নির্বাচনের ব্যাপারটা দেখেন। 71-এর নির্বাচনে আওয়ামী লীগ ল্যান্ডস্লাইড জিতছে কোনো প্রশ্ন ছাড়া, তাই না? বিপুল ব্যবধানে বিজয় যেটাকে বলা হয়। কিন্তু পাকিস্তানের এলিট যারা ছিল, মিলিটারি এলিট এবং পলিটিক্যাল এলিট, তারা এটা মানতেই পারতেছে না যে একটা বাঙালি পাকিস্তানের প্রধানমন্ত্রী হবে। এবং তারা আলটিমেটলি ক্ষমতা কিন্তু হস্তান্তর করে নাই, যেই কারণেই 25শে মার্চ, যেই কারণেই 16 ডিসেম্বর। ঠিক আছে না? এই জায়গাতে ওই জিনিসটা যে এটা আসলে সম্ভব নয় একটা বাঙালিকে আমরা দিব। তা আপনি দেখেন যে একে তো আপনার অর্থনৈতিক শোষণ হচ্ছে, দুয়ে তো আপনার রাজনৈতিক বৈষম্যের ব্যাপারটা আছে, তৃতীয়ত আপনার এই অবজ্ঞা এবং তাচ্ছিল্য আছে। এগুলো নিয়ে আপনি আসলে কিভাবে থাকবেন? আমি পার্সোনালি মনে করি যে এই বিষয়টা একটা বড় কারণ, এটা টিকে থাকতে না পারার, এটা একটা বড় কারণ।